গল্পের শুরুতেই আমরা আনিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার ভাড়া বাসায় পুরো একা থাকে। মানে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলতে কেউই তার সঙ্গে থাকে না। তার জীবনটা আর 5টা সাধারণ মেয়ে মানুষের মতো না। না আছে কোনো ভালোবাসার মানুষ, আর না আছে কোনো বন্ধু। আবার সে কারোর সাথে মিশতে পছন্দও করে না। পুরোপুরি ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে আনিয়া। আনিয়া প্রতিদিন জঙ্গলের একটা রাস্তা ধরেই কাজে যায়। সে একটা অ্যাড এজেন্সিতে আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে। আনিয়ার বস আবার তাকে একটু অন্যভাবেই দেখেন। অফিসে যাওয়ার পর সে আনিয়াকে তার কাছে ডাকে, তবে আনিয়ার তার এরকম ব্যবহার মোটেও পছন্দ নয়। তাই সে চেষ্টা করে সবসময় যেন তার বসের থেকে সে দূরে থাকে, মানে প্রয়োজন ছাড়া কথাই বলে না। এরকম একদিন কাজ শেষ করে সে যখন বাসায় ফিরছিল, তখন জঙ্গলের পাশে সে একটা নেকড়ে দেখতে পায়। ওই নেকড়েটাও আনিয়াকে দেখতে পেয়ে তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে, আর আনিয়াও নেকড়েটার দিকে একইভাবে তাকিয়ে থাকে। এভাবেই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নেকড়েটা সেই জঙ্গলের মধ্যে চলে যায়। এরপর আনিয়া বাসায় এসে ল্যাপটপে নেকড়ের ছবি দেখতে শুরু করে। আর ঠিক তখনই আনিয়ার ফোনে বসের একটা কল আসে, আর সে তাকে বলে, আমি কালকে অফিসে আসবো না। এটা শুনে আনিয়া মনে মনে বলে, তুমি অফিসে আসবে না তাতে আমার কি। আসলে আনিয়া তো তার বসকে এমনিতেও পছন্দ করে না, তাই তার আশা বা না আশায় তার কিছু যায় আসে না। এরপরে আনিয়া আবারও সেই জঙ্গলের কাছে চলে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে ওই দিন ওই নেকড়েটাকে আর দেখতে পায় না। তাই এরপর সে বাসায় ফিরে সে অফিসের কাজ করা শুরু করে। কাজ শেষ করার পর তার আবারও নেকড়েটার কথা মনে পড়ে। তাই সে ঘর থেকে বাইরে এসে নেকড়ের মতো করে ডাকতে শুরু করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ তার ডাকে সে নেকড়েটা সাড়া দেয় না। এর পরদিন আনিয়া সুপারমার্কেটে চলে যায়, আর সেখানে গিয়ে কিছু মাংস কিনে নিয়ে আসে। তারপর বাসায় ফিরে এসে সেখান থেকে কিছু মাংস নিজেই খেয়ে নেয় এবং বাকিটা তুলে রাখে। আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে মাংস নিয়ে সোজা জঙ্গলে চলে যায়, কিন্তু আজও সে নেকড়েটাকে দেখতে পায় না। তাই সেই মাংসটা একটা ডালের সঙ্গে ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে আসে। এরপর আনিয়া আবারও অফিসে চলে যায়, আর কাজ শেষ করে প্রত্যেক দিনের মতোই বাসায় ফিরে আসে। রাতের বেলায় সে ঠিকমতো ঘুমাতেই পারছিল না, কারণ তার মাথায় সবসময় সেই নেকড়েটার চিন্তায় চলছিল। আনিয়া যে কোনো উপায়ে ওই নেকড়েটার সঙ্গে দেখা করতে চাচ্ছিল। এর পরদিন সকালে সে আবারও জঙ্গলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় গতকালে সেই মাংসের টুকরোটা এখনো এখানেই পড়ে আছে, অর্থাৎ নেকড়েটা খায়নি। এটা দেখে তো আনিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। এরপরে আমরা আনিয়াকে হাসপাতালে দেখতে পাই। আনিয়ার দাদা বেশ অনেকদিন যাবৎ ধরেই অসুস্থ, তাই তাকে হাসপাতালেই রাখা হয়েছে। তখন আনিয়া তার দাদাকে সেই জঙ্গলে একটা নেকড়ে দেখেছে এই বিষয়টা বলে। সে আরও বলে, জানো দাদা, আমি মাংস রেখে এসেছিলাম, কিন্তু সে সেটাও খায়নি। তখন তার দাদা বলে, তার হয়তো অন্য কোনো জিনিস পছন্দ। এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা আনিয়াকে অফিসে বসে কাজ করতে দেখি, কিন্তু সে তখনও তার কম্পিউটারে কিছু নেকড়ের ছবি দেখছিল। আর ঠিক তখনই তার বস এসে তাকে কোম্পানির কাজে অন্য একটা জায়গায় গাড়িতে করে নিয়ে যায়। তার বস তাকে একটা কাপড়ের ফ্যাক্টরিতে নিয়ে আসে। এরপর ওখানে তাদের কাজ শেষ হয়ে গেলে তারা আবার সেই গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন আনিয়ার বস তার সঙ্গে লাঞ্চ করার জন্য বলে, কিন্তু আনিয়া সরাসরি না করে দেয়। আনিয়ার মুখে এরকম নেগেটিভ কথা শুনে তার বসের একদমই পছন্দ হয় না। তাই সে গাড়ি থেকে নেমে আনিয়াকে বলে, তুমি নিজেই গাড়ি নিয়ে অফিসে চলে যাও। তাই সে একা একাই গাড়িটা নিয়ে অফিসে চলে আসে। এরপর আনিয়া আবারও জঙ্গলের কাছে যায়, আর ওই জঙ্গলে গিয়ে 2টা খরগোশের বাচ্চা ছেড়ে দিয়ে আসে, যাতে করে নেকড়েটা খেতে পারে। এরপর সে রাতে বাড়ি ফিরে এসে তার নজর পড়ে একটা বইয়ের উপর, যেটা তার দাদার ছিল। এই বইটাতে কিভাবে নেকড়েদেরকে ধরা হয় সেই বিষয়ে অনেকগুলো উপায় লেখা ছিল। তার মধ্যে অন্যতম একটা উপায় হলো, যদি কেউ কোনো নেকড়েকে ধরতে চায় তাহলে তার কাপড়ের ব্যবহার করতে হবে। মানে এক পাশ দিয়ে কাপড়ের টুকরো দিয়ে ওই জায়গাটাকে পুরো ঘিরে ফেলতে হবে, যাতে করে নেকড়েটা ওখান থেকে আর কোথাও বের হতে না পারে। এরপর আনিয়া মনে মনে ঠিক করেই ফেলে যে সে নেকড়েকে এভাবেই ধরে ফেলবে। আর বাসায় থাকা সব কাপড়গুলোকে সে একটা পলিথিনের ব্যাগে করে ভরে রাখে, যাতে করে সেই কাপড়গুলোকে ছোট টুকরো করতে পারে। এরপর আনিয়া কাপড়গুলোকে নিয়ে সেই কাপড়ের ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে কিছুদিন আগে সে আর তার বস এসেছিল। সেখানে গিয়ে সে তার আনা সব কাপড়গুলো টুকরো করে কাটতে বলে। এরপর ওখান থেকে অফিসে ফিরে যাওয়ার পর তার বস তাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে তার বসকে একটা মিথ্যা কথা বলে। সে বলে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে আমি শুধু মেকানিকের কাছেই সারতে দিয়েছি। আর আনিয়ার এই কথাটা তার বসও বিশ্বাস করে নেয়। এরপর সে যখন জঙ্গলের কাছে যায়, তখন ওখানে একটা খরগোশের বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পায়। আর এটা দেখে সে তো বেশ খুশি হয়ে যায়, কারণ সে ভালো করেই বুঝতে পারছে যে এই কাজটা নেকড়েটাই করেছে। এরপর রাতের বেলায় আমরা কিছু মেয়েকে আবার আনিয়ার কাছে আসতে দেখি। এই মেয়েগুলো এই কাপড় তৈরি করার ফ্যাক্টরিতেই কাজ করে। আনিয়া তাদের সবাইকে দিয়ে কাপড়ের টুকরোগুলোকে একটা দড়ির মতো করে তৈরি করে। আর আনিয়া নিজেই ওই নেকড়েটাকে ধরার জন্য তার কাছে কিছু অস্ত্র রেখে দেয়। এরপর ওই মেয়েগুলোর কাজ শেষ হয়ে গেলে আনিয়া তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে দ্রুত বিদায় করে দেয়, আর নিজে বাসায় ফিরে ছিদ্র করতে শুরু করে। আসলে সেই কাজটা ওই নেকড়েটার জন্যই করছিল, মানে সে ওই রুমে নেকড়েটাকে এনে রাখবে, যাতে করে সে সবসময় নজর রাখতে পারে। এরপর রাতের বেলা যখন আনিয়া ঘুমাতে যায়, তখন হসপিটাল থেকে তার কাছে একটা কল আসে। সে তখন দ্রুত হসপিটালে চলে যায়, আর তারপর তাকে জানানো হয় তার দাদার শরীরের অবস্থা খুবই খারাপ, সে বোধহয় আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে তো আনিয়ার অনেক মন খারাপ হয়ে যায়। এর কিছু সময় পর আনিয়ার হঠাৎ করে চোখ খুলে যায়, আর তার চোখ যায় কিছু ঔষধের উপর। ওইগুলো আসলে মানুষকে অজ্ঞান করার ওষুধ ছিল। এরপর সে ওষুধগুলো তার সঙ্গে নিয়ে নেয়, আর গাড়িতে করে আবারও সে জঙ্গলের কাছে চলে যায়। আর তারপর সে মেয়েদের সাহায্য নিয়ে সেই কাপড়ের দড়িগুলোকে পুরো জঙ্গলেই বেঁধে দেয়। আর তারপর তারা মশাল জ্বালিয়ে পুরো জঙ্গলটাকে ঘিরে ফেলে। এরপর কিছুক্ষণ খোঁজার পরে আনিয়া সেই নেকড়েটাকে দেখতে পায়।
কিন্তু বাকি মেয়েরা তো ওই নেকড়েটাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আনিয়া সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর দূর থেকেই ওই নেকড়েটার গায়ে সেই অজ্ঞান হওয়া ইঞ্জেকশনটা পুশ করে দেয়। এরপর আনিয়া ওই নেকড়েটাকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে আর সেই ঘরটাতে রাখে যেখানে সে আগে থেকেই এই নেকড়েটাকে রাখার জন্য প্রস্তুত করে রেখেছিল। তো ওই রাতে এত কিছু করার পরে আনিয়া অনেক ক্লান্ত হয়ে যায় আর সে সোজা গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দিন সকালবেলা উঠে সে নেকড়েটার জন্য খাবার তৈরি করে এবং সেই খাবারটা নিয়ে সে নেকড়েটার ঘরে চলে যায়। নেকড়েটা যাতে তাকে আক্রমণ করতে না পারে এবং তার যাতে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্য সে একটা হেলমেট পরে নেয়। কিন্তু এই নেকড়েটা যখন আনিয়াকে হেলমেট পরা অবস্থায় দেখতে পায় সে ভয় পেয়ে আনিয়ার থেকে দূরে দূরে থাকে। তো আনিয়া এটা বুঝতে পেরে হেলমেটটা সরিয়ে খাবারটা নেকড়ের দিকে এগিয়ে দেয়, কিন্তু খাবার না খেয়ে নেকড়েটা ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু আনিয়া তাকে ধরে ফেলে আর একদম ঠিক সময়ে দরজাটা বন্ধ করে সে বাইরে চলে আসে। কিন্তু এসব করতে গিয়ে আনিয়ার কপালে বেশ ভালো রকম ভাবেই একটা চোট লাগে। এরপর সে ওই ক্ষতস্থানে একা একাই ঔষধ লাগিয়ে নেয় আর ওই ঘরের চাবিটা তার গলায় একটা লকেট হিসেবে পরে নেয়। এরপর আনিয়া দরজায় করা ওই ছিদ্রটা থেকে নেকড়েটাকে দেখতে থাকে আর কিছুক্ষণ পর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবেই কিছুদিন সে ওই নেকড়েটার উপর নজর রাখে আর তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে। আসলে আনিয়া পুরোপুরি ওই নেকড়েটার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল, মানে সে তার প্রতি অন্যরকম একটা ফিল করত। এরপর আনিয়া ঘুমিয়ে যাওয়ার পর সে একটা স্বপ্ন দেখে। সে দেখে যে নেকড়েটা তাকে শারীরিকভাবে আনন্দ দিচ্ছে আর সে ওটা বেশ এনজয় করছে। এরপর হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা আসলে একটা স্বপ্ন ছিল। এরপর সে ফ্রেশ হয়ে সোজা সুপার মার্কেটে চলে যায়। সেখানে গিয়ে সে নেকড়েটার খাওয়ার জন্য কিছু মাংস কিনে নিয়ে আসে। বাড়িতে আসার পর সে দেখতে পায় নেকড়েটা পুরোপুরি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, সে বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে ফেলেছে। এরপর যখন আনিয়া ওই নেকড়েটার সামনে আসে সে নেকড়েটাকে আনিয়ার দিকে এগিয়ে আসতে দেখে। আনিয়া তখন ভয় পেয়ে ওই নেকড়েটার দিকে সেই মাংস আর একটা খরগোশের বাচ্চা ছুড়ে দেয়, কিন্তু ওই নেকড়েটা সেগুলো লক্ষ্য না করে সে আনিয়ার দিকেই এগিয়ে যায়। তাই আনিয়া ভয় পেয়ে সেখানে থাকা একটা ময়লা বালতির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এর কিছু সময় পর আনিয়া ওখান থেকে বের হয় এবং একটা লোহা নিয়ে সে নেকড়েটার দিকে এগিয়ে যায়, কিন্তু সে লোহাটা দিয়ে নেকড়েটাকে আঘাত করতে পারে না। আসলে আনিয়া তো এই নেকড়েটাকে একটু অন্যভাবেই দেখে এবং সে তখন বিছানায় শুয়ে কান্না করতে থাকে। তো সে যখন কান্না করছিল তখন এই নেকড়েটা তার কাছে আসে এবং তার পুরো শরীরের ঘ্রাণ নিতে শুরু করে, কিন্তু নেকড়েটা আনিয়ার কোনো ক্ষতি করে না, তার শরীরে একটা নখের আঁচড়ও ফেলে না। এরপর সকালে যখন আনিয়ার ঘুম ভাঙে সে দেখতে পায় যে ওই নেকড়েটা তার রুমে আছে, এমনকি নেকড়েটা তার পা চাটছে। এরপর নেকড়েটা এসে আনিয়ার পুরো শরীরে একইভাবে চাটতে শুরু করে। তখন আনিয়ার নেকড়েটাকে এই কাজটা করতে একটু বাধা দেয় না, বরং সেটা বেশ ভালোই এনজয় করছিল, কারণ সে তো নেকড়েটাকে ভালোবেসে ফেলেছে। তো এরপর থেকে আনিয়া ওই নেকড়েটার সঙ্গে বেশ ভালোভাবেই থাকতে শুরু করে। সে তার জন্য প্রতিদিন অনেক মজার মজার খাবার রান্না করে, মানে সে নেকড়েটার বেশ ভালোই খেয়াল রাখে। এরপর একদিন সে নেকড়েটাকে বলে যে আমার কিছু কাজ আছে, তুমি বাসায় থাকো, আমি একটু বাইরে যাচ্ছি। এরপর সে তার অফিসে এসে একটা মিটিং অ্যাটেন্ড করে। এর কিছু সময় পর যখন মিটিংটা শেষ হয়ে যায় তখন আনিয়ার সাথে তার বসের একটু ঝগড়া লেগে যায়, কারণ বেশ কিছুদিন ধরে আনিয়া তো অফিসে আসছে না আর এটা নিয়ে তার বস তাকে দু একটা কথা শুনিয়ে দেয়। তখন আনিয়া তাকে বলে যে আমি তো আপনার চাকরিটাই করব না। এটা শুনে তার বস বেশ ঘাবড়ে যায়, কারণ আনিয়ার মতো একজন এফিশিয়েন্ট ওয়ার্কার যদি কাজ ছেড়ে দেয় তাহলে তো তাদের কোম্পানির অনেক বিপদ হয়ে যাবে। এরপর আনিয়া ওখান থেকে বাসায় ফিরে এসে তার পুরো বাসাটাকে ভালোভাবে ক্লিন করে, কারণ নেকড়েটা থাকার কারণে বাসার মধ্যে অনেক নোংরা হয়ে গিয়েছে। আর ঠিক তখন আবার তার কাছে হাসপাতাল থেকে একটা কল আসে। আনিয়াকে জানানো হয় যে তার দাদা কোমায় চলে গিয়েছে, কিন্তু এরকম একটা শকিং নিউজ শুনে আনিয়ার কোনো রিয়াকশনই ছিল না। এরপর দিন সে অফিসে যায় আর নিজের কম্পিউটারে রেজিগনেশন লেটার লিখতে থাকে। এরপর সে ওই লেটার নিয়ে সোজা তার বসের রুমে চলে যায়, কিন্তু তখন তার রুমে কেউই ছিল না, কিন্তু ওখানে দুজন ক্লিনার অফিস ক্লিন করছিল। তারা আনিয়াকে দেখে তার সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। তারা বলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি তো অনেক কিউট। এইসব কথা বলতে বলতে এই দুজন পরিচ্ছন্নতা কর্মী তার অনেক কাছাকাছি চলে আসে আর ঠিক সেই সময়ে আবার ওই রুমে প্রবেশ করে তার বস। বসকে দেখে তো তারা দুজন বেশ ভয় পেয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। আর আনিয়াকে তার বস রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুমি ওদের সঙ্গে কি করছিলে? এই প্রশ্নের উত্তরে আনিয়া বলে তা তো আমি আপনাকে দিব না, এই নিন আমার রেজিগনেশন লেটার। তখন তার বস তাকে বলে যে তুমি এরকম কেন করছো? তুমি জানো তুমি কত সুন্দর একটা মেয়ে, আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে। আর এসব কথা বলতে বলতে তারা দুইজন অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু আনিয়ার তার বসকে একদমই ভালোই লাগে না। তাই আনিয়া সেখান থেকে উঠে তার বাড়িতে ফিরে আসে। বাসায় ফিরে আসার পর সে দেখতে পায় যে খরগোশের বাচ্চাটা মরা অবস্থায় পড়ে আছে আর সেই নেকড়েটা আনিয়ার কাছে চলে আসে। আর ঠিক তখনই ওই বাড়ির মালিক এসে আনিয়ার দরজায় নক করে। সে তাকে বলে যে এই পুরো বাসাটা আমি সার্চ করে দেখতে চাই, আমাকে জানতেই হবে এই বাসায় আসলে হচ্ছেটা কি, কারণ সে ভালো করেই বুঝতে পারছিল যে এখানে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে। কিন্তু আনিয়া তো ভয় পেয়ে যায়, কারণ তার সঙ্গে তো তখন নেকড়েটা ছিল, তাই সে দরজাটা আর খোলে না। এর পরদিন সকালে আনিয়া নেকড়েটাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর ওই রাতটা তারা ছাদেই কাটিয়ে দেয়। একটু পরে দেখা যায় যে আনিয়ার বস তাকে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে, কিন্তু বাসায় ঢোকার পর সে আনিয়াকে কোথাও খুঁজে পায় না। আর পুরো বাসাটা কেমন যেন এলোমেলো অবস্থায় পড়ে আছে, মানে ঘরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো। এরপর যখন সে আনিয়াকে না পেয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎ করে তার নজর পড়ে ছাদের উপর, আর সঙ্গে সঙ্গে সে ছাদের দৌড় দিয়ে উঠে যায়
আর উঠেই দেখতে পাই নেকড়ে সহ ছাদের উপরে দাঁড়িয়ে আছে আনিয়া। আনিয়ার বস তখন তাকে বলে যে তুমি এইভাবে কাজটা ছেড়ে দিতে পারো না, তোমারও যেমন এই কাজটার প্রয়োজন রয়েছে তেমনি কোম্পানিরও তোমাকে প্রয়োজন রয়েছে। এই কথা বলার সময় হঠাৎ করে আনিয়ার হাত থেকে নেকড়েটার রশিটা সরে যায়, আর তখনই ওই হিংস্র নেকড়েটা তার বসের উপরেই হামলা করে দেয়। আসলে নেকড়েটা বুঝতে পেরেছিল যে তার বস আনিয়াকে ডিস্টার্ব করছে, আর সে কোনোভাবেই চায় না আনিয়াকে কেউ বিন্দুমাত্র ডিস্টার্ব করুক। এরপর আনিয়া তার বসের ফোন থেকেই অ্যাম্বুলেন্সে একটা কল দেয়, আর ওই নেকড়েটার সঙ্গে সে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে একটা অ্যাম্বুলেন্স চলে আসে, আর আনিয়া তখন নেকড়েটার সঙ্গে ওই গভীর জঙ্গলে চলে যায়। ওই নেকড়েটা আনিয়াকে কোথাও যেন একটা নিয়ে যাচ্ছে, আর আনিয়াও তার সঙ্গে নির্দ্বিধায় চলে যাচ্ছে। এরপর সকাল হলে আমরা দেখতে পাই যে তারা দুজন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে তারা দুজন ছাড়া আর কেউই ছিল না। ওখানে যাওয়ার পর আনিয়া নেকড়ের গলা থেকে রশিটা ছিঁড়ে ফেলে, আর তার সঙ্গেই ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায়। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো আনিয়া কিন্তু এখনই নেকড়ের মতোই চলাফেরা করে। নেকড়ের মতোই সে নিচু হয়ে মুখ দিয়ে পানি খাচ্ছে। ওই নেকড়েটা আনিয়ার জন্য শিকার ধরে নিয়ে আসলে আনিয়া সেই নেকড়ের সঙ্গেই ভাগ করে খাচ্ছে। আনিয়া পুরোপুরি ওই নেকড়ের মতো করে জীবন পরিচালনা করে এখন, মানে তারা দুজন এখন একে অপরকে পুরোপুরি ভালোবাসে, আর এভাবেই তারা তাদের জীবন পার করছে। আনিয়া এখন ওই নেকড়েটাকে যা করতে বলে নেকড়েটা তাই করে। তারা দুজন পুরোপুরি আলাদা দুনিয়ার দুইটা মানুষ হলেও থুক্কো ওই নেকড়ে তো আবার মানুষ না। মানে যাই হোক, তাদের ভালোবাসার কোনো কমতি নেই। এরপর রাতের বেলায় আমরা তাদের দুজনকে খোলা আকাশের নিচে একসঙ্গে ঘুমাতে দেখি। আর সকালে যখন আনিয়া ঘুম থেকে উঠে তার মুখে যেন একটা সুখের হাসি লেগে আছে, মানে এখানে সে ওই নেকড়ের সঙ্গে প্রচন্ড হ্যাপি আছে। আসলে আনিয়া তো ছোটবেলা থেকেই একা একাই বড় হয়েছে, আর তার কোনো বন্ধুও নেই, এমনকি কোনো ভালোবাসার মানুষও ছিল না। তাই যখন তার ওই নেকড়ের সঙ্গে পরিচয় হয় ওই নেকড়েকে দেখেই সে ভালোবাসায় পড়ে যায়। ভাই রে ভাই, নেকড়েকে দেখে কেউ আবার ভালোবাসায় পড়তে পারে? যাই হোক, আমাদের গল্পের আনিয়া আজকে এই কাজই করেছে। আসলে আনিয়া কখনো চিন্তাও করেনি যে তার এই কাজের জন্য সমাজ তাকে মেনে নেবে নাকি নেবে না। সে শুধুমাত্র নিজের হ্যাপিনেসের উপরেই গুরুত্ব দিয়ে একটা জানোয়ারের সঙ্গে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করেছে।